নমস্কার শিক্ষার্থীরা কেমন আছো? দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি ডেইজি দেবনাথ, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা শিক্ষার্থীরা, বলো তো, আমরা যে খাবারটা খাই, খাওয়ার পরে এভাবে কি শরীর আমাদের এই খাবারটা গ্রহণ করতে পারে? না, পারে না, তাই না? তো এই খাবারটা কি করতে হয়? পরিপাক করতে হয়। হ্যাঁ, ঠিক বলছো। আর যে তন্ত্রটা এই কাজে অংশগ্রহণ করে তাকে বলা হয় পরিপাক। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি আজকে নিব সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায় থেকে, যার শিরোনামটা আমরা একটু আগেই পেলাম, কি? পরিপাকতন্ত্র। পঞ্চম অধ্যায়ে কিন্তু দুটো অংশ আছে, পরিপাকতন্ত্র ও রক্ত সংবহনতন্ত্র। আমি আজকে শুধুমাত্র পরিপাকতন্ত্র সংশ্লিষ্ট বিষয়গুলি আলোচনা করব। তো শিক্ষার্থীরা আসো আমরা শিরোনামটা দেখে নিই। পরিপাকতন্ত্র। পরিপাকতন্ত্র আলোচনা করতে গেলে অনেকগুলো বিষয় যেহেতু আমাদের আলোচনা করতে হবে, কাজেই আমি ছোট ছোট টপিক হিসাবে এগুলো আলোচনা করি। প্রথমেই আসো খাদ্য পরিপাক। খাদ্য পরিপাক। আমরা যে খাবারটা গ্রহণ করি, কি কি খাই বলো তো? আমরা শর্করা জাতীয় খাই, আমিষ জাতীয় খাই, চর্বি জাতীয় খাই, তাই না? তো এইভাবে কি আমাদের শরীর গ্রহণ করতে পারে? না, এগুলো তো আসলে জটিল খাদ্য। এই জটিল খাদ্যগুলো কি হয়? আমরা আগে মুখের মাধ্যমে খাই, খাওয়ার পর কী করি? এগুলো চাবাই, চাওয়ার পরে মুখে লালা রস আসে, নরম করে, পিচ্ছিল করে, তারপর আমরা গলাধন করি। তারপর কি আর খাবারটাকে দেখতে পাই? পাই না। তারপর এটা ভিতরে পরিপাক হয়। পরিপাক হওয়ার পর খাদ্যের যে পুষ্টি অংশটা সেটা আমাদের শরীর গ্রহণ করে। আর বাকি অংশটা কী করে বলো তো? বাকি অংশটা মলরূপে অপাচ্য হিসাবে জমা থাকে মলাশয়ে, তারপর আস্তে আস্তে দেহের বাইরে নিষ্ক্রান্ত হয়। তো এখন আমরা যদি জানি খাদ্য পরিপাক কেন প্রয়োজন, ওই যে বললাম আমরা জটিল খাদ্যটা খাই, সেই খাদ্যটা এভাবে আমাদের শরীর কখনোই গ্রহণ করতে পারে না। এই জন্য একটা সরল খাদ্য উপাদানে পরিণত করা লাগে। এই জন্যই কিন্তু খাদ্যের পরিপাকটা দরকার। তাহলে বুঝতে পারছো তো? তাহলে কি হলো, যে প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে সরল ও শোষণ উপযোগী, আমাদের শরীরের সরল ও শোষণ উপযোগী হয়, সেই প্রক্রিয়াটাকে বলা হয় পরিপাক। আর এই পরিপাকে যেসব তন্ত্র অংশগ্রহণ করে তাকে বলা হয় পরিপাক তন্ত্র। ঠিক আছে? এরপরে যেটা আমাদের দরকার সেটা হলো লালা ও এনজাইম। শিক্ষার্থীরা, আমি এখানে কয়েকটা খাবারের নাম লিখতেছি, দেখো। রসগোল্লা, বার্গার, আর একটা লিখি তেঁতুল। এই নামগুলো শুনলে কি হয় বলো তো? আমাদের মুখের ভিতরে একটা তরল, বর্ণহীন তরল নিঃসরণ হয়, তাই না? একটা জল আসে। এই জলটা বা তরলটাই হচ্ছে কিন্তু লালা। লালা কি করে? লালা আমরা যখন খাবারটা মুখের ভিতরে নিলাম, চাবাচ্ছি, তখন এই লালা এসে খাদ্যটাকে নরম আর পিচ্ছিল করে, জন্য আমাদের গলাধকরণে সহজ হয়। তাহলে লালার বৈশিষ্ট্য হচ্ছে কি? এটা বর্ণহীন একটা তরল, যেটা খাদ্যটাকে পিচ্ছিল আর নরম করে। লালায় থাকে হলো টাইলিন নামক এনজাইম বা অনুঘটক। একটা নতুন কথা আসলো, তাই না? এনজাইম। তো এনজাইমটা কি? এনজাইম হচ্ছে এমন একটা জৈব পদার্থ যেটা হলো আমাদের শরীরের ভিতরে যে বিক্রিয়াগুলো হচ্ছে, এই বিক্রিয়ার গতিগুলোকে নিয়ন্ত্রণ করে বা বিক্রিয়ায় সাহায্য করে। কখনো গতিটা বৃদ্ধি করে, কখনো গতিটা কি করে? মন্থর করে দেয়, করে দিয়ে প্রয়োজন মতো বিক্রিয়ার গতিটাকে রাখে ওই এনজাইমটা। তাহলে আমরা কি দেখলাম? যদি এখান থেকে আমরা বৈশিষ্ট্য পেলাম না, যে যে জৈব বস্তুটা বিক্রিয়ার গতিটিকে বাড়াচ্ছে বা কমাচ্ছে, কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে। তাহলে এনজাইমের আমরা একটা বৈশিষ্ট্য কিন্তু পেলাম। কি পেলাম? বিক্রিয়া শেষে অপরিবর্তিত,
থাকবে। এই একটা। আরেকটা হলো এনজাইম কি করে, একটা নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত এনজাইমটা ভালো কাজ করে। অর্থাৎ ধরো 30 ডিগ্রি পর্যন্ত ওর সহনীয় তাপমাত্রা, এর মধ্যে থাকলে এনজাইমটা ভালো কাজ করবে, এর চেয়ে বেশি হলে আর কাজটা ভালো হবে না। তাহলে আরেকটা বৈশিষ্ট্য কি দেখলাম, নির্দিষ্ট তাপমাত্রায় ভালো কাজ করে। আর একটা নির্দিষ্ট এনজাইম একটা নির্দিষ্ট খাদ্যকে পরিপাক করতে পারে। যেমন ট্রিপসিন এনজাইম শুধুমাত্র প্রোটিন জাতীয় খাদ্যকেই পরিপাকে সহায়তা করবে। তাহলে নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট খাদ্যকে পরিপাক বা হজম করে। তাহলে আমরা এনজাইমের বৈশিষ্ট্য কি পেলাম, এই তিনটা। তাহলে আমরা খাবারটা গ্রহণ করলাম, মুখের ভিতরে লালা আসলো, নরম করলো, পিস্কিল করলো, লালায় থাকে টাইলিন নামক এনজাইম। যখন আমরা খাবারটা চাবাচ্ছি, চাবাতে চাবাতে তখন দেখবা যে উদ্ভিদেতে তো শর্করাটা শেষা হিসাবে থাকে, এখানে এমাইলেস এসে মল্টেসে পরিণত করে। যখন করলো তখন দেখবা খাবারটা যখন চাবানো হয়ে যায়, শর্করা জাতীয় খাবারটা কিন্তু আমাদের মিষ্টি লাগে, ঠিক আছে। আর তারপরে কি হয়, এই যে পিচ্ছিল হলো, মিষ্টি হলো, তারপর কি হয়, আমাদের এখানে অন্ননালী আছে না, এই দিক দিয়ে আস্তে আস্তে গলদগ্রহণ করে পাকস্থলীতে যায়। এই হলো আমাদের লালা ও এনজাইম। এরপরে যে অংশটা আমরা জানবো সেটা হলো খাদ্য পরিপাক। আমি আগেই বললাম পরিপাক কাকে বলে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়া কি হয়, এনজাইমের সাহায্যে জটিল খাদ্যবস্তু সরল খাদ্য উপাদানে পরিণত হয়। আর যে তন্ত্রটা এখানে, যে অঙ্গগুলো এখানে কাজ করে, সেই সব অঙ্গগুলো মিলেই হচ্ছে পরিপাক তন্ত্র। এখন আমরা দেখব পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র। পরিপাক তন্ত্র, পরিপাক তন্ত্রে কিন্তু অনেকগুলো বিষয় জড়িত। শিক্ষার্থীরা একটু, আমি আগে একটা ছবি আঁকায় লিখছি, দেখো এই যে মুখছিদ্র আমাদের, তাই না, মুখছিদ্র থেকে শুরু করে পেঁচায় এসে এই যে মলাশয়, আর এইটা হলো গিয়ে পায়ু বা পায়ু, ঠিক আছে। এই পর্যন্ত পুরো অংশটাকেই বলা হচ্ছে আমাদের পরিপাক তন্ত্র। পরিপাক তন্ত্রের প্রথম যে অংশটা সেটা হলো মুখছিদ্র। মুখছিদ্র, মুখছিদ্র হলো পরিপাক তন্ত্রের প্রথম অংশ। এখান থেকেই আমাদের শুরু। আমরা কি করি, প্রথমে মুখছিদ্রের মধ্যে খাবার গ্রহণ করি, তাই না। মুখছিদ্রটা উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট দ্বারা বেষ্টিত। এই ঠোঁট দুটা বন্ধ হওয়া এবং খোলা হওয়ার মাধ্যমে কিন্তু আমাদের খাদ্য গ্রহণটা নিয়ন্ত্রণ করে। আর মুখছিদ্র পথেই সর্বপ্রথম খাদ্যটা আমাদের মুখগহ্বরে প্রবেশ করে। এরপরে যে অংশটা সেটা হলো মুখগহ্বর। মুখছিদ্রের পিছনে যে অংশটা সেটাই হলো মুখগহ্বর। মুখগহ্বরে কি থাকে, সামনের দিকে দাঁত, উপরের চোয়াল, নিম্নের চোয়াল দিয়ে এটা বেষ্টিত। আর মুখগহ্বরের উপরে কি থাকে, আমরা জানি তালু থাকে না, আর নিচে থাকে হলো জিভটা। আমরা যখন খাবারটা গ্রহণ করি তখন কি হয়, লালাগ্রন্থি থেকে লালা আসে, এসে খাদ্যটাকে নরম ও পিচ্ছিল করে। আমরা যখন দাঁতের সঙ্গে চাবাই তখন কি করে, জিভ তার স্বাদ গ্রহণ করে, আর জিভ করে খাবারগুলোকে দাঁতের নিচে পৌঁছাতে কিন্তু সাহায্য করে। মানুষের দাঁত কিন্তু 32টি, 16টা উপরের পাটিতে, 16টা নিচের পাটিতে। এই দাঁতগুলোকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো কর্তন, তারপরে ছেদন, তারপরে অগ্রপেশন, তারপর হলো পেশন। সবার প্রথমে যে দাঁত, এই দাঁতগুলো হলো কর্তন। এগুলো কী করে, খাদ্যগুলোকে ছোট ছোট টুকরায় পরিণত করে সাহায্য করে। তার পাশে যে দাঁতগুলো আছে সেটাকে বলা হচ্ছে ছেদন। ছেদন দাঁত কী করে, মাংস বা শক্ত জিনিস টেনে ছিটতে আমাদেরকে সাহায্য করে। আর পিছনের দিকে যে থাকলো অগ্রপেশন আর পেশন, এগুলা পিষতে এবং চাবাতে আমাদেরকে সাহায্য করে। এভাবে মুখগহ্বরের ভিতরে কি হয়, দাঁতের সাহায্যে খাদ্যগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়। আর কি করে, তার সঙ্গে আমরা এই পেশন চর্বণের মধ্যে খাদ্যটাকে, এর সঙ্গে আবার টায়ালিন, মানে বললাম যে লালা থেকে যে এনজাইমটা থেকে টায়ালিন
এটা কি করে, এটাকে পিচ্ছিল করে, আবার এখানে কি আমাদের সিক্রেশন হয়, তখন শর্করা জাতীয় খাদ্যের পরিপাকটা কিন্তু আমাদের মুখ থেকেই শুরু হয়। এই জন্য খাদ্যটা, আগেই বলছিলাম না, খাদ্যটা চাবালে মল্টেজে পরিণত হয়, তখন কিছুটা মিষ্টি লাগে। তো এই পর্যন্ত আসলো আমাদের মুখগহ্বর। এরপরে যে অংশটা সেটা হলো গলবিল। গলবিল আসলে মুখগহ্বরের পরে অন্ননালী পর্যন্ত অংশটাই হলো গলবিল। গলবিলে কিন্তু কোনো এনজাইম যেহেতু থাকে না, কাজে এখানে কিন্তু খাদ্যটা পরিপাক আসলে হয় না। গলবিল হয়ে খাদ্যটা অন্ননালীতে পৌঁছায়। অন্ননালীতেও কোনো পরিবর্তন হয় না খাবারে। এই গলবিল আর অন্ননালীর ক্রমশ সংকোচনের মাধ্যমে খাদ্যটা আস্তে আস্তে আমাদের পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। এরপরে আসো, এটা হলো পাকস্থলী। আসলে পাকস্থলীতে যাওয়ার পরেই কিন্তু মেনলি আমাদের পরিপাকটা শুরু। পাকস্থলীর কতটুকু তাহলে দেখো, অন্ননালী আর এই হলো এখানে ক্ষুদ্রান্তের মাঝে যে অংশটা সেটা হলো পাকস্থলী। এই পাকস্থলীটা হলো একটা পেশিবহুল অঙ্গ, একটা থলের মতো। এখানে কি হয়, এই জায়গায় শুরুতে এবং শেষে কতগুলো পেশির বলয় থাকে। এইটা কিন্তু খাদ্যটা এখানে সাময়িকভাবেই জমা থাকে। এই পাকস্থলীতে কি হয়, আন্তরিক রস নিঃসৃত হয়, যার মধ্যে থাকে অ্যামাইলেজ, ট্রিপসিন আর লাইপেজ। আর কি করে, এই পাকস্থলীটা সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। ইহার ফলে খাদ্যটা কি হচ্ছে, একটা পাকমণ্ড বা কাইমে রূপান্তরিত হয়। ঠিক আছে, এই কাইমটা দেখতে অনেকটা আমাদের ঘন স্যুপের মতো। আর এই জায়গায় একটা কপাটিকা থাকে। কপাটিকাটা দেখো, এটা যদি আমাদের এরকম নালী হয়, কপাটিকাগুলো হচ্ছে এরকম, অর্থাৎ এই দিক থেকে খাবারটা এই ভিতরে ঢুকতে দিবে, কিন্তু যখন এই দিকে আসবে তখন এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে এই পাকমণ্ড বা কাইমটা এই পাকস্থলী থেকে আমাদের কি হয়, ক্ষুদ্রান্তের দিকে পৌঁছায়। এই গেল পাকস্থলী। পাকস্থলীর পরে আসে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত দেখো, এখান থেকে শুরু করে নাল পেঁচানো হয়ে এই পর্যন্ত শেষ। ক্ষুদ্রান্ত কিন্তু আমাদের শরীরের সবচেয়ে বড়, মানে লম্বা একটা অংশ। ক্ষুদ্রান্তর আবার তিনটা অংশ। প্রথমটা হলো ডিওডেনাম, তারপরে হলো জেজুনাম, তারপরে হলো ইলিয়াম। শিক্ষার্থীরা দেখো, এইখান থেকে বের হয়ে এই অংশটা হলো ডিওডেনাম। তো পাকস্থলী থেকে বের হয়ে টয়ের মতো যে অংশটা, সেটাই হচ্ছে গিয়ে আমাদের ডিওডেনাম। ডিওডেনামে দেখো, এটা হলো অগ্নাশয়, পাতার মতো, এটা অগ্নাশয় থেকে রস, আর এই যকৃৎ থেকে পিত্তরস এই পিত্তথলিতে আসে, এসে দুইটা দিয়ে একটা সাধারণ নালীপথে এখানে এসে ডিওডেনামে এসে উন্মুক্ত হয়। ডিওডেনামে উন্মুক্ত হলে পরে এখানে কি হয়, এই পিত্ততে থাকে হলো লাইপেজ নামক এনজাইম, যেটা হলো চর্বি জাতীয় খাদ্যকে পরিপাক করতেছে। আর অগ্নাশয় থেকে হয় ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামাইলেজ আর লাইপেজ। তো ট্রিপসিন ও ট্রিপসিন কি করে, এটা হলো প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করে। অ্যামাইলেজ করে শর্করা জাতীয় খাদ্যকে, আর লাইপেজ করে স্নেহ জাতীয় খাদ্যকে। তো এই পরিপাকটা ঘটতেছে হলো ডিওডেনাম। ডিওডেনামের পরে আসে জেজুনাম। জেজুনামটা হলো ডিওডেনাম আর ইলিয়ামের মাঝখানের অংশটা হলো জেজুনাম। এই জেজুনাম হয়ে খাদ্যটা এসে ইলিয়ামে পৌঁছায়। ইলিয়ামে যখন পৌঁছায়, ইলিয়ামের ভিতরে আসে হলো শোষণ যন্ত্র। আর এখানে কতগুলো আঙ্গুলের মতো প্রকিক্ষেপ থাকে বা অভিক্ষেপ থাকে। দেখো কেমন, এটা যদি হয় ওর গাত্র, তাহলে এরকম করে আঙ্গুলের মতো এদিকেও থাকবে, এরকম একটা অংশ আছে। এগুলা কি করে, এখানে যখন খাদ্যটা আসে, এখানে ব্যাপন প্রক্রিয়ার মধ্যে এই রসটা, খাদ্যের পুষ্টিগুণটা হলো ইলিয়ামের ভিতরে ঢুকে যায়। এখানেও কিন্তু আন্তরিক রস আছে। তাহলে আর এখানে ভিতরে এগুলাকে বলা হয় ভিলাই বা ভিলাস। এই ভিলাস গাত্র দিয়ে এগুলা এক কথাই হলো ভিলাস, আর বহুবচনে হলো ভিলাই। এভাবে খাদ্যগুলো এখানে শোষিত হয়। এখান থেকেও আবার কি হয়, আন্তরিক রস নিঃসরণ হয়। এই গেল আমাদের ইলিয়াম। ইলিয়ামের পরে
যেটা আসলো সেটা হলো বৃহদন্ত্র। বৃহদন্ত্র। আচ্ছা, বৃহদন্ত্র, এই বৃহদন্ত্র আর ক্ষুদ্রান্তের মাঝখানেও কিন্তু আবার একটা কপাটিকা থাকে। আর এখানে ছোট্ট যে অংশটা দেখতেছো এটা হলো আমাদের অ্যাপেন্ডিক্স। কখনো যদি কাঁচা খাবার এই অ্যাপেন্ডিক্সের ভিতর ঢুকে দেয় তখন কি অ্যাপেন্ডিসাইটিস হয়, তাই না, পেট ব্যথা করে। আচ্ছা, বৃহদন্ত্রটা আবার 3 ভাগে বিভক্ত। প্রথম যে অংশটা দেখো শিকাম, এইখানে হলো শিকাম আছে, তারপরে আছে হলো কোলন, কোলন, আর তারপরে সবার শেষটা হলো মলাশয়। মলাশয়। তো দেখো ক্ষুদ্রান্ত তো অনেক বড়, বৃহদান্ত কিন্তু এতটুকুই। কিন্তু বৃহদান্ত কি হয়, ক্ষুদ্রান্তটা লম্বায় বড়, আর বৃহদান্তের ভিতরের যে ব্যাসটা সেটা ক্ষুদ্রান্তের তুলনায় বড়, এই জন্য এটাকে বলা হয় বৃহদান্ত। বৃহদান্ত গিয়ে কি হয়, এখানে হলো পানি শোষণ হয়, খনিজ, ভিটামিন এগুলা কিন্তু শোষিত হয়। তাহলে শোষিত হওয়ার পরে কি থাকলো, খাদ্যের যে অপাচ্য অংশ থাকলো, সিকাম হয়ে কোলন হয়ে এই মলাশয়ে এসে জমা হয়। মলাশয়ে এসে জমা হলো। তারপরে 7 নাম্বার হলো আমাদের পাইল। মলাশয়ে তো খাবারগুলা জমা হলো। আচ্ছা, আমি এখানে অন্ননালীর কথাটা তোমাদেরকে বলছি কিন্তু লিখিনি। অন্ননালী, অন্ননালী, তারপরে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, আর সবার শেষে আসলো পাইল। আচ্ছা, পাইলতে মলাশয়ে তো বললাম এসে অপাচ্য অংশগুলো জমা আছে, তাই না? এগুলো কি করে আস্তে আস্তে পাইল পথে আস্তে আস্তে বাইরে বের হয়ে যায়। এই গেল আমাদের পরিপাকতন্ত্র। তাহলে পরিপাকতন্ত্র কি হচ্ছে, মুখছিদ্র থেকে শুরু হচ্ছে, তাই না? মুখছিদ্র উপরের ঠোঁট আর নিচের ঠোঁট দ্বারা বিস্তৃত। মুখছিদ্র থেকে মুখগহ্বর, মুখগহ্বর থেকে গলবিল, গলবিল থেকে অন্ননালী। অন্ননালী এবং গলবিলে কিন্তু কোনো, যেহেতু এনজাইম সিক্রেশন হয় না, এখানে কোনো পরিপাকই হয় না। তারপর পাকস্থলীতে আসে, পাকস্থলীতে এসে পাকমণ্ড বা কাইমে রূপান্তরিত হলো। তারপর কি হলো, ডিওডানামে আসলো, এসে পিত্তথলি আর অন্নাশয় থেকে রসে সেখানে কিছুটা পরিপাক হলো। পরিপাক হওয়ার পর ইলিয়ামে আসলো, এখানে খাবারটা কি হলো, শোষিত হলো। তারপর বৃহদান্ত হয়ে মলাশয় হয়ে পাইল পথে আস্তে আস্তে বের হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা আমাদের আছে সেটা হলো পরিপাক গ্রন্থি। যেসব গ্রন্থি পরিপাকে সাহায্য করে তাদেরকে বলা হয় পরিপাক গ্রন্থি। আমরা এখন দেখব পরিপাক গ্রন্থি ও তার কাজ। পরিপাক গ্রন্থি ও তার কাজগুলো, ঠিক আছে? পরিপাক গ্রন্থি তোমাদের কিন্তু আগেই আমি কয়েকটার কথা বলছি, তাই না? যেমন লালা গ্রন্থি। লালা গ্রন্থি, লালা গ্রন্থি কিন্তু মাংসের থাকে 3 জোড়া। 2টা যে কর্ণকুটুর আছে মুখছিদ্রের নিচে, এখানে 1 জোড়া করে, আর জিহ্বার নিচে 1 জোড়া, এই মোট হলো 3 জোড়া থাকে হলো আমাদের লালা গ্রন্থি। লালা গ্রন্থি থেকে কি বললাম, টাইলিং নামক এনজাইম থাকে, যেখানে কি থাকে, অ্যামাইলেজ থাকে, তাই না? তো এটা তো আমাদের আগেই আলোচনা হয়ে গেছে। এরপরে আসে হলো যকৃৎ। যকৃৎ হলো মানব দেহে সবচেয়ে বড় গ্রন্থি। এই যে পিত্তথলি বললাম, এইটা হলো আমাদের যকৃৎ। যকৃৎ থেকে কি হয়, পিত্ত নিঃসরণ হয়, যাই সেটা আবার কি হয়, পিত্তথলিতে জমা হয়। পিত্তথলি থেকে জমা হলে সেই পিত্তথলি থেকে অগ্নাশয় আর পিত্তাশয় মিলে একটা সাধারণ নালী আছে, যেটা দিয়ে এসে ডুওডেনামে আসে, তাই না? ডুওডেনামে এসে সেখানে কি করে, শুধুমাত্র পিত্তথলির যে রসটা, পিত্তরসটা, লাইপেজ নামক এনজাইম থাকে, যেটা চর্বি জাতীয় খাদ্যকে কি করে, পরিপাক করে। এরপরে আসে হলো অগ্নাশয়। অগ্নাশয়, অগ্নাশয় থেকে আবার 3টা এনজাইম নিঃসৃত হয়। একটা হলো অ্যামাইলেজ আর ট্রিপসিন, কাইমোট্রিপসিন, দুটো একই জাতীয়, আর হলো লাইপেজ। অ্যামাইলেজ কি করে, শর্করা জাতীয় খাদ্যটাকে
মল্টেজে রূপান্তরিত করে, আর ট্রিপসিন কাইমোট্রিপসিন প্রোটিন জাতীয় খাদ্যটাকে পরিপাক করে, আর লাইপেজ হলো চর্বি জাতীয় খাদ্যটাকে পরিপাক করে। এরপরে থাকলো আমাদের অম্লাশয়ের পরে আছে আন্তরিক গ্যাস্ট্রিক গ্রন্থি, প্রথমে তারপরে আন্তরিক গ্রন্থি। গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থিটা থাকে পাকস্থলীতে। গ্যাস্ট্রিক গ্রন্থিতে থেকে আবার 3 ধরনের এনজাইম মিশ্রিত হয়, অ্যামাইলেজ, লাইপেজ আর হলো ট্রিপসিন। এটা তো আগেই বলছি 3 ধরনের। অ্যামাইলেজ হলো শর্করা, ট্রিপসিন হলো প্রোটিন, আর লাইপেজ হলো চর্বি জাতীয় খাদ্যকে পরিপাকে সহায়তা করে। গ্যাস্ট্রিক গ্রন্থির পরে আছে আন্তরিক গ্রন্থি। আন্তরিক গ্রন্থি এইটা আছে ক্ষুদ্রান্তের ভিতরে। ক্ষুদ্রান্তের ইলিয়ামে বলছিলাম না, ইলিয়ামের ভিতরে যে ভিলাই বা ভিলাজ আছে, এর গাত্র থেকে এই আন্তরিক গ্রন্থি থেকে আন্তরিক রসটা মিশ্রিত হয়ে খাদ্য পরিপাকে সহায়তা করে। আর আসলো বৃহদন্ত। বৃহদন্তে কিন্তু কোনো এনজাইম নাই, তাহলে এখানে কিন্তু পরিপাক হয় না। তারপর এটা গ্রন্থি বলা হচ্ছে কেন? বৃহদন্ত কী করে? খাদ্য থেকে যে পানিটা আছে এটাকে শোষণ করে। পানি যদি শোষণ না করতো কি হতো? আমাদের শরীরে থেকে পানি অনেক পরিমাণে বের হয়ে যায়, তো পানি শোষণ করে বৃহদন্তটা আমাদের উপকার করতেছে। তো বৃহদন্তের পরেই থাকে মলাশয়, যেখানে অপাচ্যগুলো জমা হয়, জমা হওয়ার পরে আস্তে আস্তে এখান থেকে পাইলসিড পথে বের হয়ে যায়। এই গেল আমাদের পরিপাক গ্রন্থি ও তার কাজ। এখন দেখবো এর সাধারণ রোগগুলো, রোগ ও তার প্রতিকার। সাধারণ রোগ ও প্রতিকার। এর যে রোগগুলো দেখা যায় সেগুলোর মধ্যে আছে হলো গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রাইটিস। এই যে অধিক মশলা তেলযুক্ত খাবার যদি আমরা খাই তাহলে কি হয়? পেটের ভিতরে অম্ল সৃষ্টি হয়, তাই না? তখন এই গ্যাসটা কী করে? আমাদের বুকে পেট জ্বালা করে এবং আমাদের অস্বস্তির সৃষ্টি করে। তো এরপরও যদি আমরা খাই তাহলে কী হবে? আস্তে আস্তে অন্ত্রের ভিতরে ঝিল্লিটা নষ্ট হয়ে যাবে, সেখান থেকে হবে পেপটিক আলসার। তো এটা হলেই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেতে হবে। আর কী করতে হবে? খাবার কম তেল কম মশলাযুক্ত খাবার খাইতে হবে, শাকসবজি বেশি পরিমাণে খাইতে হবে। আর কী করতে হবে? পানিটা অবশ্যই নলকূপের পানি বা ফুটানো পানি পান করতে হবে। পানি এবং শাকসবজি যেন কোনো রকমই দূষিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তার সঙ্গে কী করতে হবে? খাবারে যেন মশা আর আরশোলা বসতে না পারে। এভাবে কিন্তু আমরা এই গ্যাস্ট্রাইটিসটা প্রতিরোধ করতে পারি। এরপরে যেটা আসতেছে সেটা হলো আমাশয়। আমাশয় আবার 2 ধরনের দেখা যায়। একটা হলো এমিমিক আমাশয়, এমিবিক আমাশয়। এটা হয় অ্যান্টামিবা নামক এককোষী পরজীবীর মাধ্যমে। এটার জন্য কি হয়? তলপেটে ব্যথা হয়, পায়খানার সময় শ্লেষ্মা যায়, কখনো কখনো আবার রক্তও যায়। এর থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? পানিটা ফুটিয়ে খেতে হবে, ডাক্তারের পরামর্শ মতো ওষুধ গ্রহণ করতে হবে, আর খাবারটা সুসিদ্ধ খাবার খেতে হবে। এরপরে আসে হলো বেসিলারি আমাশয়। এটা হয় সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে। এটা কি করে? আমাদের অন্ত্রে বিশেষ করে বৃহদন্তের ঝিল্লিটাকে নষ্ট করে দেয়। যেন ঘন ঘন পায়খানা চাপে, পায়খানার সঙ্গে শ্লেষ্মা যায়, পায়খানার সঙ্গে রক্তও যায়। এই জন্য এর আরেকটা নাম হচ্ছে রক্ত আমাশা। তো এটা করার জন্য কি করতে হবে? আমাদেরকে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেতে হবে, আর সাধারণ যে স্বাস্থ্যবিধি আছে সেটা আমরা মেনে চললেই কিন্তু এটার হাত থেকে বেঁচে যাব। তারপরে যেটা আসছে কোষ্ঠকাঠিন্য। এইটা কিন্তু কোনো
রোগ নয়। এটা কি জন্য হয়? খাবারের পরিপাকতন্ত্রের ভিতর দিয়ে খাবারের চলনটা যদি ধীর হয়, খাবারের চলনটা যদি ধীর হয় তাহলে এই ঘটনাটা ঘটে। আর কি হয়, আমরা যদি সুষম খাদ্য, পুষ্টিকর খাদ্য, কোষ্ঠকাঠিন্য বলতেছিলাম, এটা কিন্তু কোনো রোগ নয়, তাই না? এখানে হয় কি, আমরা খাবার গ্রহণের সমস্যা বললাম যে পরিপাকতন্ত্রের খাদ্যটা যখন যাচ্ছে সেটা যদি ধীর হয়, আমরা যদি আঁশ জাতীয় খাবার না খাই, পানি কম পরিমাণে খাই, তাহলে কোষ্ঠকাঠিন্য হয়। এটা থেকে বাঁচার জন্য কী করতে হবে? ও আরেকটা কারণ, আমরা যদি পায়খানার বেগ আসার সঙ্গে সঙ্গে পায়খানায় না বসি তাহলেও কিন্তু কোষ্ঠকাঠিন্য হয়। তাহলে এর জন্য কী করতে হবে? আমাদের সুষম খাদ্য, কাঁচা ফলমূল, শাকসবজি খেতে হবে, আঁশ জাতীয় খাদ্য খেতে হবে, আর কি মলত্যাগের অভ্যাস করতে, সঠিক মানে পায়খানার বেগ আসলে সঙ্গে সঙ্গে পায়খানায় বসতে হবে। এভাবে আমরা এই কোষ্ঠকাঠিন্য রোগ থেকে রক্ষা পেতে পারি। এরপর যেটা আছে জরুরি, সেটা হলো আমাদের পরিপাকতন্ত্রের যত্ন। কিভাবে নেব আমরা পরিপাকতন্ত্রের যত্ন? এটা আমরা 3 ভাবে নিতে পারি। পরিপাকতন্ত্রের যত্ন, এইটা আমরা 3 ভাবে নিতে পারি। একটা হলো দাঁতের মাধ্যমে, আর একটা হলো খাদ্য বস্তু, আর একটা হলো খাওয়া। দাঁতের মধ্যে কিভাবে? খাওয়ার যতবার খাবার তারপরে কি করতে হবে? ব্রাশ করতে হবে। যে না করি তাহলে কি হবে? দাঁতের ফাঁকে ফাঁকে খাবারগুলো জমে গিয়ে পচা দুর্গন্ধ হবে, তাই না? তারপর কি হবে? সেটাই যদি আবার আমাদের পেটের ভিতরে চলে যায় তাহলে কি আমরা অসুস্থ হয়ে যাব না? এই জন্য প্রত্যেকবার খাওয়ার পরেই দাঁত ভালোভাবে ব্রাশ করতে হবে। আর মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে, কারণ মিষ্টি জাতীয় খাবার খেলে আমাদের দাঁত নষ্ট হয়ে যায়। খাদ্য বস্তু, খাদ্য বস্তু অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসিদ্ধ হতে হবে। সুষম খাবার খেতে হবে। তা কি হবে? খাওয়ার আগে থালা বাসনগুলো ভালোভাবে ধুতে হবে, হাতের নখ ছোট রাখতে হবে এবং ভালোভাবে হাতটা পরিষ্কার করতে হবে। এভাবে আমরা খাদ্যবস্তুর সাহায্যে পরিপাকতন্ত্রের যত্ন নিতে পারি। এরপর আছে খাওয়া। খাবারটা হবে কি নিয়মিত এবং সঠিক সময়ে খেতে হবে। পুষ্টিকর খাবার খেতে হবে, সুষম খাবার খেতে পাবে। এভাবে যদি আমরা চলি তাহলেই আমরা পরিপাকতন্ত্রের যত্ন নিতে পারব। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। তোমরা বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা কি হবে? পরিপাকতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করো আর পরিপাক গ্রন্থির কাজ বর্ণনা করো। এটা থাকলো তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, বইটা সুন্দর করে পড়ে নিবা। এভাবেই পরিপাকতন্ত্রের চিত্র অঙ্কন করো, পরিপাক গ্রন্থির কাজ বর্ণনা করো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।